বলবে ভাঙড়ের মানুষের কাছে আমি একটাই বলবো, ভাঙড়ের মানুষ যেন ভয় না পায়। শওকত মোল্লা এবং আরাবুল দুটোই হচ্ছে পাক্কা চোর। এই চোররা যদি বেশি কিছু করে, পরিষ্কার কথা, তাদের চোখে চোখ রেখে কথা বলুন এবং দরকার হলে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করুন। পুলিশ কিছু না করলে কোর্টে যান, তবে তাদের পায়ের তলায় বসে কখনোই তাদেরকে বড় হতে দেবেন না। তবেই আপনারা দেখবেন যে আপনাদের জনপ্রতিনিধিরা আপনাদের চাকর এই কাজ করছে। কারণ মনে রাখবেন, আপনাদের ভোটে তারা নির্বাচিত এবং জনপ্রতিনিধিরা চিরকালই জনগণের চাকর থাকবে। এই বড় নেতা হয়তো তার দল আজকে ছোট হতে পারে, কিন্তু এই কথা মনে রাখতে হবে যে কংগ্রেস থেকে ভেঙে এসে তৃণমূল কংগ্রেসও একদিন একটা ছোট্ট দল ছিল এবং বিধানসভায় কেউ যেন বলতো যে আমরা 140 ওরা 34। প্রধান বিরোধী দলনেতাও সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছিলেন। কিন্তু এই কথাটা নওশাদ সিদ্দিকী যদি একটু ক্ষমতা দেখাতে পারেন, যদি তার চালিকা শক্তিটা ভালো হয় এবং যদি মানুষ তাকে বিশ্বাস করে, আজকে তৃণমূল কি কখনো নওশাদ সিদ্দিকীর জায়গায় আসতে পারবে? বা নওশাদ সিদ্দিকী একটা বড় নেতা হতে পারার সম্ভাবনা তার মধ্যে রয়েছে, এটা তৃণমূলও বোঝে। না হলে তাকে একটা মানে এই ধর্মতলায় মিটিং করার জন্য আরাবুলের মতো লোক একটা ফেক কেসে ফাঁসায়, যেটা হাইকোর্ট মাত্র দেখে 40 সেকেন্ডে তাকে বেল দিয়ে দেয়। প্রথমে দেখেছে এবং তারপরে 3-4 মিনিট শোনার পরে বেল হয়ে গেছে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে রীতিমতন একটা ভয় পাওয়া শুরু করেছে। মোল্লা আর ওই আরাবুল মনে হয় এদের দুজনের টাসেলটা মনে হয় এখন একটু স্তীমিত হয়েছে। ওই কিছু কিছু বড় বড় নেতা সঙ্গে মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে গণ্ডগোল কারোর বরদাস্ত করা হবে না, তা কিছু তো করে ওদের চলতে হবে, সেই জন্য উনি বলছেন। দেখুন, ওই নওশাদ সিদ্দিকী, ওর নামে তো কেসও রয়েছে, কিন্তু নওশাদ সিদ্দিকী লোকটাকে আমি যেটুকু দেখেছি, লোকটা মানে ভালো কথা বলে এবং ভালো কিছু কাজ করার চেষ্টা করে। তার মধ্যে চিটিংবাজি আছে কিনা এই কম সময়ের মধ্যে বলাটা খুব মুশকিল। আমার মনে হয় এখনও পর্যন্ত কোনো চিটিংবাজি বা সেরকম কোনো কিছু ধাপ্পাবাজি তার দল করেনি এবং তিনি বিভিন্ন জিনিসের প্রতিবাদ করেছেন। তিনি হিন্দুদের ওপর অত্যাচারেরও প্রতিবাদ করেছেন এবং যেখানে যেখানে হিন্দুদের ওই যে পুজোর সময় শ্যামপুরে যে গণ্ডগোল হয়েছিল সেখানে তিনি প্রতিবাদ করেছেন। বেলডাঙ্গার ঘটনা নিয়েও তিনি প্রতিবাদ করেছেন, আরজিকর নিয়েও তিনি প্রতিবাদ করেছেন। তিনি একজন প্রতিবাদী চরিত্র, এইটুকু আমি দেখেছি। এবং তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে তার দলের প্রথম যে ভোট, লোকসভা না বিধানসভা আমার মনে নেই, হ্যাঁ যাই হোক বিধানসভা ভোট, হিন্দু মুসলিম নির্বিশেষে তিনি ক্যান্ডিডেট দিয়েছেন। দেখুন, জিততে পারলো না পারলো সেটা পরের ব্যাপার, কিন্তু তিনি দিয়েছিলেন এবং এটা তার মন, উদারতা, মানসিকতার একটা পরিচয় পাওয়া যায়। হাইকোর্টে তার সঙ্গে কেসের সূত্রে আমার একবার পরিচয়ও হয়েছিল। তিনি একজন ভালো ব্যক্তিত্ব। আর শওকত মোল্লা এই লোকটা নিজেকে যাই ভাবুক না কেন, এ আর আরাবুল হচ্ছে দুটো বড় তৃণমূলের চোর। পরিষ্কার কথা, একজন কম্বল চুরি করে আর আরেকজন তো আরও অনেক কিছু চুরিচামারি করেছে, করে এখন বহুবার জেলও খেটেছে। মুখ্যমন্ত্রী তাকে 3 বার আরাবুলকে জেলে পাঠিয়েছেন। তো তৃণমূলের কোনো মান সম্মান বলে কিছু নেই, পরিষ্কার কথা আপনি জেনে রাখুন। কিন্তু তৃণমূলটা খালি টিকে আছে, বিজেপি এরা ভুলভাল আস্ফালন করছে, বিজেপি এক পেশে রাজনীতি করছে, শুভেন্দু অধিকারী আজে বাজে কথা বলছে বলে। তৃণমূলের টিকে থাকার কথা নয়। ওই তো একজন তৃণমূলের এই কংগ্রেসের একজন লোক, প্রদীপ বাবু নাকে, তিনি তো 3 দিন আগে বলেছেন মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে ছেড়ে দেওয়া বা কংগ্রেস থেকে যে মমতা ব্যানার্জিকে চলে যাওয়ার সময় তাকে রিকোয়েস্ট না করা, এটা কংগ্রেসের, বঙ্গ কংগ্রেসের অনেক বড় ক্ষতি। এতদিনে সেটা রিয়েলাইজেশন হয়েছে। মমতা ব্যানার্জির জন্যই দলটা টিকে আছে। এই শওকত মোল্লা টোল্লা এরা হচ্ছে যে মানে কি বলবো, এই মানে চোর চিটিংবাজের শেষ কথা। আর ভাঙড় জায়গাটা এমনই, ওই জায়গাটাকে যদি অশান্ত করে না রাখা যায়, মানুষকে শান্তিতে যদি ঘুমাতে দেওয়া হয়, তাহলে বোধহয় এদের পেটে ভাত জুটবে না। সেই জন্য এইটা করা। কারণ এই দাদাই একবার আমাকে বলেছিলেন, দাদার কাছে একজন অভিযোগ করেছিলেন যে ভাঙড়ে সেখানে মহিলাদের দৌড়ে দৌড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি তাদেরকে পরিষ্কার বলেছিলাম, মহিলা গিয়ে এসপি অফিস এবং থানা ঘেরাও করুক। সেটা প্রথম দিন তারা ভয় করতে পারেনি, 2 দিন পরে যখন করেছিল পুরো এসপি ঠান্ডা করে দিয়েছিল এলাকা। সুতরাং মানুষ যখন হাতে পরিষ্কারভাবে মানুষ যখন আইনের শাসনটা হাতে তুলে নেবে এবং সরকারকে তার চোখে চোখ রেখে কথা বলবে, ভাঙড়ের মানুষের কাছে আমি একটাই বলবো, ভাঙড়ের মানুষ যেন ভয় না পায়। শওকত মোল্লা এবং আরাবুল দুটোই হচ্ছে পাক্কা চোর। এই চোররা যদি বেশি কিছু করে, পরিষ্কার কথা, তাদের চোখে চোখ রেখে কথা বলুন এবং দরকার হলে তাদের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করুন। পুলিশ কিছু না করলে কোর্টে যান, তবে তাদের পায়ের তলায় বসে কখনোই তাদেরকে বড় হতে দেবেন না। তবেই আপনারা দেখবেন যে আপনাদের জনপ্রতিনিধিরা আপনাদের চাকর এই কাজ করছে। কারণ মনে রাখবেন, আপনাদের ভোটে তারা নির্বাচিত এবং জনপ্রতিনিধিরা চিরকালই জনগণের চাকর থাকবে। এই যে নওশাদ সিদ্দিকী ভাঙড় সোনপুরে ঐতিহাসিক রক্তদান শিবির করলেন, আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী এত মানুষকে নিয়ে একসঙ্গে রক্ত করতে পারে, আয়োজন করতে পারেনি।
প্রায় 4000। না, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো রক্তদান শিবির করেনি। তার কারণ হচ্ছে যে ওই যাই হোক, এটা মানে ব্যাপার আর কি, তৃণমূলের রক্ত তো একটু প্রবলেম থাকতে পারে, সেই জন্য ওনার রক্তদান শিবিরেও আবার যদি কোনো জাল রক্তর কারবারিরা ঢুকে যেতে পারে একটা আশঙ্কা আছে। সেই জন্য আমার মনে হয় তৃণমূল এত বড় রিস্ক নেবে না। আমি ওনাকে অনেক এর জন্য সাধুবাদ জানাই। এই অনুষ্ঠানটা তিনি যে করেছেন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে, প্রচুর সাংবাদিকরা আপনারাও সেটা কভার করেছিলেন, এবং তার এই যে বিভিন্ন পদক্ষেপ, এর আগেও তাকে আমি দেখেছি বাচ্চাদের মধ্যে বই খাতা বিতরণ করেছেন তিনি বিভিন্ন কেসে। আমি তো বলছি তো, আর.জি. কর কাণ্ডে তিনি প্রতিবাদ জানিয়েছেন, বিভিন্ন জায়গায় তিনি যে মানে মানুষের পাশে থেকেছেন, তিনি যে একজন বড় নেতা। হয়তো তার দল আজকে ছোট হতে পারে, কিন্তু এই কথা মনে রাখতে হবে যে কংগ্রেস থেকে ভেঙে এসে তৃণমূল কংগ্রেসও একদিন একটা ছোট্ট দল ছিল, এবং বিধানসভায় কেউ যেন বলতো যে আমরা 140 ওরা 34। প্রধান বিরোধী দলনেতাও সেই কথাটা স্মরণ করিয়ে দিয়েছিলেন। কিন্তু এই কথাটা নওশাদ সিদ্দিকী যদি একটু ক্ষমতা দেখাতে পারেন, যদি তার চালিকা শক্তিটা ভালো হয় এবং যদি মানুষ তাকে বিশ্বাস করে, আজকে তৃণমূল কি কখনো নওশাদ সিদ্দিকীর জায়গায় আসতে পারবে? বা নওশাদ সিদ্দিকী একটা বড় নেতা হতে পারার সম্ভাবনা তার মধ্যে রয়েছে, এটা তৃণমূলও বোঝে। না হলে তাকে একটা মানে এই ধর্মতলায় মিটিং করার জন্য আরাবুলের মতো লোক একটা ফেক কেসে ফাঁসায়, যেটা হাইকোর্ট মাত্র দেখে 40 সেকেন্ডে তাকে বেল দিয়ে দেয়। প্রথমে দেখেছে এবং তারপরে 3-4 মিনিট শোনার পরে বেল হয়ে গেছে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে রীতিমতন একটা ভয় পাওয়া শুরু করেছে। কিন্তু মাঝে নওশাদ সিদ্দিকী একটু ডিটাচড হয়ে গেছিল, কিছু একটু প্রবলেম হয়েছিল। আমি সেটাও আপনারা বলেছেন আমাকে, আমি সেটাও দেখেছি। নওশাদ সিদ্দিকীর একটা সমস্যা আমার যেটা মনে হয়, তার লোকবল নেই, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে লোকে তাকে যে বিশ্বাস করবে, সেটা একটা জায়গায় করেছে দাদা। তার সারা পশ্চিমবঙ্গে ভোটে প্রচার করার মতো, সব জায়গায় ক্যান্ডিডেট দেওয়ার মতো লোকবলটা নেই। একজন রাজনৈতিক নেতাকে রক্তদান শিবির দিয়ে আপনি বিচার করলে হবে না। তার এলাকা নিয়ে নওশাদ সিদ্দিকী বিচার করছেন, এলাকা নিয়ে বিচার করলে বড় দল হওয়া যাবে না। সারা পশ্চিমবঙ্গে উনি ক্যান্ডিডেট দিয়েছিলেন, অনেক জায়গায় দিতে পারেননি, কিন্তু সারা পশ্চিমবঙ্গে তার কি লোকবল রয়েছে? তার একটা বুথে বসানোর লোক রয়েছে? এই জায়গাগুলো চিন্তা করতে হবে। রাজনৈতিকভাবে লড়তে গেলে রাজনৈতিক চিন্তাধারাটাকে অনেক উর্বর করতে হবে, এবং নওশাদ সিদ্দিকী একটা বড় জায়গায় যাবেন, এটা আমার বিশ্বাস। আমি শেষ প্রশ্ন করবো আপনাকে সিদ্দিকীর রক্তদান শিবির নিয়ে। ভাঙড় 1-এ তৃণমূলের চাপ বেশি, আর ভাঙড় 2-এ আইএসএফের চাপ বেশি। সেই ভাঙড় 1 থেকে ভাঙড় 1 ভাঙড় 2 মিলিয়ে বা ভাঙড় বিধানসভা, সেই ভাঙড় 1-এর যারা আইএসএফ কর্মী সমর্থক রয়েছে তাদেরকে রক্তদান শিবিরে যেতে বাধা দেওয়া হচ্ছে। এই রক্তদান শিবির, রক্ত যদি ব্লাড নেওয়া হয়, এটা যদি ব্লাড ব্যাংকে গেলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই পেতে পারে। তাহলে এই যে কোন মন মানসিকতার মানুষ? না, মন মানসিকতা না, এটা তৃণমূলের রক্তে তো মানে হচ্ছে যে কোনো ভদ্রতা লেখা নেই, এটা তো আপনি জানেন। যেহেতু তৃণমূল, শওকত মোল্লা এবং আরাবুলের রক্তে কোনো ভদ্রতার লেখা নেই, সেই জন্য তারা বাধা দেয়। এবং এই তৃণমূলের মন মানসিকতা হচ্ছে যে, আপনি জানেন, আমি বাধ্য হলাম আরও একটা প্রসঙ্গ তুলতে। এই কোর্টে যখন সাবাম কাজ করে, আমি একজন সাবামের মেম্বার, আমি সাবামের গুণগান করছি না, কোর্টে সাবাম কাজ করে, কোর্টে মিটিং করতে চায়, আলিপুর কোর্টে মিটিং করতে চায়, তাদেরকে বারে কোনো মিটিং করতে দেওয়া হয় না। মন মানসিকতা একটাই, সরকার কোর্টে দেখাতে পারছে না, মানুষ কাছে আসতে চাইছে, সেখানেও আসতে দেবে না, মানে নিজেদের একটা বিশাল ক্ষমতা দেখানোর লড়াই। আরে যে গেট ভেঙে দেবে, কিন্তু দাদা একটা কথা, বুথ যদি না তৃণমূল শেষ পর্যন্ত 26 সালে ভাঙতে পারে না, নওশাদ সিদ্দিকী তো আবার জিতে যাবে। তখন তো গেট ভেঙেও কিছু হবে না, আর বুথ ভেঙেও কিছু হবে না। কারণ মানুষের ভোট যদি ভোট বাক্সে একবার চলে আসে, তখন তো বাবা তৃণমূলকে ওখান থেকে সরে যেতেই হবে। নওশাদ সিদ্দিকী একবার করে দেখিয়ে দিয়েছে, এটার ভয় আছে তৃণমূলের, এটা তৃণমূলের ভয় আছে। তৃণমূল কিছু কিছু নেতাকে সমঝে চলে, যেমন অদিত চৌধুরীকে একটু সমঝে চলতো, কিন্তু অদিত চৌধুরীর ডানাটা ছেটে দেওয়া হয়েছে বড় একজন একে নিয়ে গিয়ে। নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রেও তৃণমূল হয়তো সেটাই করবে, কারণ ওইখানে দুটো বড় বড় চোর বসে আছে তো, শওকত মোল্লা আর আরাবুল, এই দুটো চোরকে দিয়ে নওশাদ সিদ্দিকী ওইখানে খেলছে। কিন্তু তৃণমূল আবার একটা চেষ্টা করবে বড় কোনো নেতা বা কোনো অভিনেতাকে নিয়ে এসে ভাঙড়ে দাঁড় করানোর। যদি তিনি দাঁড়িয়ে যান, যদি নওশাদ সিদ্দিকীকে আটকানো যায়, নওশাদ সিদ্দিকীকে আটকানোর ক্ষমতা তৃণমূলে ভাঙড়ের নেই, ভাঙড়ে তৃণমূলের নেই, এবং তৃণমূল সেই জন্যই এটা চেষ্টা করছে। কিন্তু মানুষের প্রতিরোধ, আমি বলবো যে যারা আটকানোর চেষ্টা করছে, পরিষ্কার তাদেরকে বলুন যে ভাই আমি রক্ত দেবো, তোমার কিসের অসুবিধা? তোমার যদি অসুবিধা থাকে চলো তোমাকে নিয়ে যাচ্ছি, তা নয় তোমার নামে এফআইআর করবো। অ্যাকচুয়ালি ওই রাত্রিবেলা ভয় দেখানো, গন্ডগোল করা, গুন্ডাবাজি করা, এটাই হচ্ছে ভাঙড়ের একটা কালচার। কিন্তু আমি বলবো এইসব কালচার বন্ধ করতে হবে, মানে অনেকটাই বন্ধ হয়ে গেছে। এবং
মহিলাদের হচ্ছে যে এতে বেশি ভূমিকা নিতে হবে, মহিলাদের বেশি ভূমিকা নিতে হবে। বেশি গন্ডগোল হলে মহিলারা যেন উপযুক্ত ব্যবস্থা নেয়। ভাঙড়ের মহিলারা এসপি অফিসে যান, পুলিশের কাছে যান। মানুষ মুভমেন্ট না করতে পারলে নেতারাও মুভমেন্ট করতে পারবে না। এইটাই যেন আপনাদের এজেন্ডা হয়। পরবর্তীকালে আইনের সাহায্য নিন, অবশ্যই আপনারা জয়যুক্ত হবেন।